বোনের বিপদে পাশে দাঁড়ানোর জন্য এবার স্বামী সংসার সব কিছু ত্যাগ করতে বাধ্য হলো স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। থানায় অবস্থানকালে স্রোত যখন নীলাঞ্জনার গুলি লাগার কথাটা শুনতে পায়, ঠিক সেই মুহূর্তে স্রোত আর এক মুহূর্ত অপেক্ষা না করে যখন যত শীঘ্রই সম্ভব সেখানে পৌঁছানোর জন্য ও শ্বশুরবাড়িতে ছুটে যায়, ঠিক সেই মুহূর্তে স্রোতের পেছন করতে করতে সার্থক সেখানে গিয়ে পৌঁছায় এবং সার্থক বলতে থাকে, কী ব্যাপার স্রোতস্বিনী, তুমি কি এখন কোনো রকম কোনো জবাবের উত্তর আমাকে দেওয়াটা প্রয়োজন বলে মনে করো না, নাকি আমি তোমার লাইফে এখন এক্সিস্টই করি না? তুমি একটা কথা বলো তো, থানা থেকে তুমি এরকম করে পাগলের মতন ছুটতে ছুটতে এখানে কেন এলে, আর এখন প্যাকিংই বা কেন করছো, তুমি কোথায় যাচ্ছ বলো? ঠিক সেই মুহূর্তে সার্থকের বাপি যখন বলতে থাকে যে কী ব্যাপার স্রোত, তুই আমাদের কাউকে জবাবদিহিটা করছিস না কেন বলতো? ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে বাপি, এখন যদি আমি সেই কথাটা বলি তাহলে হয়তো বা তোমাদের কোনো মতে ভালো লাগবে না এবং তোমরা এতে করে আমাকে সেখানে যাওয়ার জন্য কোনো মতে মতও দিবে না। ঠিক সেই মুহূর্তে সার্থকের সন্দেহ শুরু হয়ে যাবে। সার্থক বলতে থাকে, খুব সম্ভবত আমি যদি ভুল না হয়ে থাকে তাহলে কি তুমি তোমার মেজদি ভাইয়ের কাছে যাচ্ছ? একবার কিন্তু তুমি তোমার মেজদি ভাইয়ের কাছে গিয়ে তুমি গুলি খেয়ে এসেছো, এবার কি নিজের প্রাণটা সেখানে দিতে যাচ্ছ? অন্যদিকে কথা বলা আমাকে স্রোত বলতে থাকে যে মাঝখানে যে আরও একদিন গিয়েছিলাম তখন তো আমার কোনো রকম কোনো বিপদ হয়নি, তাই সেই ভালো দিকটা দেখেও তুমি না দেখার যদি ভান করে থাকো তাহলে আমার তো তোমাকে কিছু বলার নেই। এবং তুমি যদি এটাই ভেবে থাকো যে আমি মেজদি ভাইয়ের কাছে যাচ্ছি, হ্যাঁ আমি যাচ্ছি, তাতে করে আমার কোনো মতে মনে হয় না যে আমি এর জন্য তোমার কাছে সাফাই দিতে বাধ্য। সার্থক সেনগুপ্ত। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে ঠিক আছে, তাহলে তুমি আমার একটা কথা শুনে রাখো, তুমি যদি তোমার মেজদি ভাইয়ের কাছে এখন যাওয়ার চেষ্টা করো কোনো মতে, তাহলে তোমাকে স্বামী সংসার সব কিছু ত্যাগ করে তবেই যেতে হবে এবং যাওয়ার আগে তোমাকে ডিভোর্স পেপারে সিগনেচার করে দিয়ে তবেই যেতে হবে। কারণ আমি তোমার থেকে এবার অন্তত মুক্তি চাই, কারণ তোমার মতন একটা মেয়ের সঙ্গে আমি আমার গোটা জীবনটা আর কাটাতে পারবো না, যে কিনা একটা অপরাধীকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে ক্রমাগতভাবে। সেই অপরাধীটা কতটা জঘন্য প্রজাতির একটা মানুষ সেটা জেনেও যখন তোমার মতন একটা সভ্য শিক্ষিত পরিবারের মেয়ে যখন এরকম একটা কাজ করতে পারে, তাহলে সেই মেয়ের সঙ্গে আমার অন্তত সংসার করাটা আর মনে হয় না যে ভালো হবে। ঠিক সেই মুহূর্তেই স্রোত বলতে থাকে, তুমি বরঞ্চ পেপারস রেডি করে বসে থাকো, আমি যে কাজে এখন যাচ্ছি সেই কাজের আগে আমি এরকম কোনো কাজের মধ্যে এখন জড়াতে পারবো না নিজেকে, যেতে করে যাতে করে অনেক সময় লেগে যায়। তাই আমি আপাতত সেই কাজটা সেরে আসি, তারপরে যত শীঘ্রই সম্ভব আমি এই শুভ কাজটাও সেরে ফেলবো। তোমাকে যত শীঘ্রই সম্ভব ডিভোর্স দিয়ে আমি তোমাকে মুক্তি দিয়ে দেবো, তুমি ওসব নিয়ে একদম টেনশন করো না। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন স্রোত সেখান থেকে বেরিয়ে যায় তখন সার্থক বলতে থাকে, দেখেছো তো বাপি, কত বড় দুঃসাহস ওর। ঠিক সেই মুহূর্তে অফিসার খানকে ফোন করা মাত্রই অফিসার খান সার্থককে বলতে থাকে যে উনি ওনার মেজ বোনের কাছে গিয়েছে, কারণ ওনার মেজদি ভাই গুলি খেয়েছে এবং সেটা আমি নিজ হাতে ওনার মেজদি ভাইকে গুলি করেছি এবং যতটুকু আমার মনে হয় যে বাঁচার তো কোনো রকম কোনো চান্সেসই নেই, আর ওনাকে বাঁচানোর জন্য নিশ্চয়ই ওদের একটা ভালো ডক্টরকে প্রয়োজন এবং আপনার স্ত্রী যেহেতু প্রফেশনালি একজন ডক্টর, তার জন্যই আপনার স্ত্রীর হয়তো বা ডাক পড়েছে এবং আপনার স্ত্রী হয়তো বা সেখানেই যাচ্ছে। ভাববেন না, আমরা সেখানে নজর রাখছি এবং যে কোনো মূল্যে আপনার স্ত্রীকে সুস্থ সবলভাবে ফিরিয়ে আনার দায়িত্বটা আমাদের উপরে, কারণ আর যাই হোক না কেন স্রোতস্বিনীর উপরে তো নজর আমাদের রাখতেই হবে এই কেসটা সলভ করার জন্য, তাই না? ঠিক সেই মুহূর্তেই যখন অবশেষে স্রোত ক্রান্তদের পাঠানো সেই লোকের ধারাতে যখন নীলাঞ্জনা অবধি পৌঁছয় এবং নীলাঞ্জনার কাছে আসা মাত্রই যখন ওটিতে ঢুকে নীলাঞ্জনা সার্জারিটা কমপ্লিট করে, ঠিক সেই মধ্যে ক্রান্ত বলতে থাকে যে স্রোত এখন কী অবস্থা নীলাঞ্জনার? তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।